সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা আমার ভিডিওটা গুরুত্ব সহকারে শুনবেন। আজকে আমি আপনাদেরকে বিশ্বের 1 নম্বর গোয়েন্দা সংস্থা মোসাদ, যার জীবন বৃত্তান্ত সহকারে আজকে জানাবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তবে তার আগে আমি আপনাকে জানিয়ে দিতে চাই বিশ্বের প্রধান 10টি গোয়েন্দা সংস্থার নাম, যারা সারা বিশ্বে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন রূপ ধারণ করে। তার মধ্যে 1 নম্বরে আছে মোসাদ। এটা ইসরায়েল ভিত্তিক একটি গোয়েন্দা সংস্থা এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে 1949 সালের 13ই ডিসেম্বর। এরপরে 2 নম্বরে আছে CIA, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। এটা আমেরিকা ভিত্তিক একটি গোয়েন্দা সংস্থা। CIA সম্পর্কে তো আপনারা ভালোভাবে জানেন, এরা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপরে 3 নম্বরে আছে MI6, এটা ব্রিটিশ ইন্টেলিজেন্স মিলিটারি একটি গোয়েন্দা সংস্থা এবং এটাকে নিয়ন্ত্রণ করে ব্রিটিশ সরকার। এরপরে 4 নম্বরে আছে MSS, এটা চীনের গোয়েন্দা সংস্থা। এটা অত্যন্ত সুকৌশলী এবং ভয়ানক একটি গোয়েন্দা সংস্থা, এই চীনের MSS। এরপরে 5 নম্বরে আছে FSB, এটা রাশিয়া ভিত্তিক একটি গোয়েন্দা সংস্থা। এটা অত্যন্ত ভয়ানক। এটা গত 2008 সালের নির্বাচন, তারপরে 12 সালের নির্বাচন আমেরিকায়, সেখানে এই রাশিয়ার গোয়েন্দারা কীভাবে তাদের নির্বাচনে কাজ করেছিল যার তথ্য আপনারা পেয়েছিলেন। এবং ডোনাল্ড ট্রাম্প যেবার নির্বাচিত হয়েছিলেন সেবারও এই রাশিয়ার গোয়েন্দা সংস্থার লোকগুলো আপনার আমেরিকার ভিতরে ঢুকে তাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের করে নিয়ে আসছিলেন। এটা অত্যন্ত ভয়ানক একটি গোয়েন্দা সংস্থা। এরপরে আছে BND, এটা জার্মান ভিত্তিক একটি গোয়েন্দা সংস্থা। তারপরে আছে ISI, এটা পাকিস্তানি ভিত্তিক একটি গোয়েন্দা সংস্থা। পাকিস্তানি ভিত্তিক গোয়েন্দা সংস্থাটা অত্যন্ত ভয়ানক, অত্যন্ত সুদক্ষভাবে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এরা কাজ করে থাকে। তারপরে 8 নম্বরে আছে RAW। এরা সারা বিশ্বে কোথাও গোয়েন্দাগিরি করতে পারে না, শুধু একমাত্র বাংলাদেশেই গোয়েন্দাগিরি করতে পারে। আর কোথাও এরা তেমনভাবে একটা চান্স পায় না। এই শুধু বাংলাদেশেই আসে, এদের গোয়েন্দাগিরিত্ব দেখায়, এদের কর্তৃত্ব দেখায় এই বাংলাদেশে। সারা বিশ্বে আর কোথাও এরা পৌঁছেও চিনতে পারে না। এই ভারত ভিত্তিক এই গোয়েন্দা সংস্থাটা। এরপরে 9 নম্বরে আছে DGSI, এটা ফ্রান্স ভিত্তিক একটি গোয়েন্দা সংস্থা। তারপরে 8 নম্বরে আছে ASIS, এটা অস্ট্রেলিয়া ভিত্তিক একটি গোয়েন্দা সংস্থা। আজকে আমরা যে তথ্যটি আপনাদেরকে দিব সেটা হচ্ছে মোসাদ সম্পর্কে। মোসাদ যে কত বড় একটা ভয়ানক একটি ডেঞ্জারাস গোয়েন্দা সংস্থা, তার কিছু তথ্য এখন আমি দিতে যাচ্ছি। মোসাদ এটা হিব্রু ভাষা, এটা ইংরেজি ভাষা হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন। এটা প্রতিষ্ঠিত হয় 1951 সালে 13ই ডিসেম্বর। এর প্রধানের নাম হচ্ছে ডেভিড বার্নিয়া। এবং কেউ বলে যে ইসরায়েলের প্রেসিডেন্ট এই নিয়ন্ত্রণ করেন। বর্তমান নেতানিয়াহু এই নিয়ন্ত্রণের দায়িত্বভার গ্রহণ করে আছেন। এই যে মোসাদ যে একটা ভয়ানক গোয়েন্দা সংস্থা, তার কিছু তথ্য আমি তুলে ধরতেছি এবং কিছু ভিডিও এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। মোসাদের নাম নিশ্চয়ই শুনেছেন। পৃথিবীর দুর্ধর্ষ সব গোয়েন্দা বাহিনীগুলোর মাঝে মোসাদ অন্যতম। ইসরায়েলের স্বার্থ রক্ষায় এমন কোনো কাজ নেই যা তারা করতে পারে না। গুম খুন থেকে শুরু করে অন্য দেশের অভ্যন্তরে প্রবেশ করে নানান ধরনের গুপ্তচর বৃত্তির কাজে সিদ্ধহস্ত এই সংস্থাটি। পার্শ্ববর্তী আরব দেশগুলোকে মোকাবেলা করে যেভাবে ইসরায়েল আজও টিকে আছে, তার পেছনে মোসাদের রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে মোসাদ তাদের কার্যক্রম পরিচালনা করে অতি গোপনে। এমনকি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরাও মোসাদের মিশন সম্পর্কে আগে থেকে কিছু জানতে পারে না। মোসাদের গুটি কয়েক দায়িত্বশীল বাদে প্রকাশ করা হয় না এই সংস্থার সাথে জড়িত অন্য কারো নামও। ফিলিস্তিন, সিরিয়া, ইরান, ইরাক, জর্ডান, মিশর, লেবানন, তুর্কি, এমনকি সুদূর পাকিস্তানেও এখন পর্যন্ত একাধিক মিশন পরিচালনা করেছে মোসাদ। শুধু মুসলিম দেশগুলোতেই নয়, ধারণা করা হয় পৃথিবীর প্রতিটি দেশেই মোসাদ তাদের জাল বিস্তার করে রেখেছে।
এবং ইসরায়েলকে টিকিয়ে রাখতে নিয়ম নীতি আইন কানুনের তোয়াক্কা না করে যে কোনো সময় যে কোনো কিছু করতে প্রস্তুত এই সংস্থাটি। আদ্যপান্তর আজকের পর্বে জানার চেষ্টা করব মোসাদের কাজের ধরন ও তাদের বিভিন্ন মিশন সম্পর্কে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরের বছরই মোসাদের জন্ম। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফর কোঅর্ডিনেশন। এরপর 1951 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস, সংক্ষেপে মোসাদ, এবং সংস্থাটির সম্পূর্ণ দায়িত্ব ন্যস্ত করা হয় প্রধানমন্ত্রীর ওপর। প্রতিষ্ঠার পর থেকেই মোসাদ আরব দেশগুলোতে শুরু করে গুপ্তচর বৃত্তির কাজ, এবং পরবর্তীতে আরব ইসরায়েল যুদ্ধে আরবদের পরাজয়ের পেছনেও মোসাদের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু যুদ্ধেই নয়, ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের জন্য দ্রুতই মোসাদ আবির্ভূত হয় মৃত্যুদূত হয়ে। শুরু হয় কিল অ্যান্ড ফ্লি, অর্থাৎ টার্গেটকে হত্যা করে মুহূর্তে গায়েব হয়ে যাওয়ার মিশন। মোসাদ তাদের সকল ধরনের অপারেশন পরিচালনা করে মোট 8টি বিভাগের সমন্বয়ে। এগুলোর মাঝে উল্লেখযোগ্য হল তথ্য সংগ্রহ বিভাগ, রাজনৈতিক যোগাযোগ বিভাগ, স্পেশাল অপারেশন, সাইকোলজিক্যাল, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিভাগ। মোসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে তথ্য সংগ্রহ বিভাগ, কারণ গুপ্তচর বৃত্তির প্রধান হাতিয়ার হল ইনফরমেশন। কাজেই মোসাদের এই বিভাগের কার্যক্রম অন্যগুলোর চেয়ে বেশ বিস্তৃত। তথ্য সংগ্রহের কাজে বিভিন্ন উপায় অবলম্বন করে মোসাদের গোয়েন্দারা। এই কাজের জন্য তাদের দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ, ফলে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে গুপ্তচররা। মোসাদের রাজনৈতিক যোগাযোগ বিভাগের কাজ বেশ জটিল। এর মধ্যে ইসরায়েলকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি যে দেশগুলো তাদের সাথে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করা অন্যতম। ইসরায়েলের স্বার্থ হাসিল করতে অন্যান্য দেশের রাজনৈতিক নেতাদের বিভিন্ন উপায়ে সন্তুষ্ট করতে কাজ করে এই বিভাগ। আর এই কাজ করতে যেয়ে তারা অর্থ থেকে শুরু করে যে কোনো কিছু ব্যবহার করতে দ্বিধাবোধ করে না। এছাড়াও সাইকোলজিক্যাল বিভাগ প্রতিপক্ষের নামে প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়ার মতো কাজ করে। সেই সাথে রাজনৈতিক কলহ তৈরি, বিভিন্ন নাশকতা, যুদ্ধাবস্থা তৈরি এবং ইসরায়েলের পক্ষে জনমত গঠনে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করে মোসাদের এই মনস্তাত্ত্বিক বিভাগটি। মোসাদের আরও একটি বিশেষ কাজ হল গুপ্ত হত্যা। এক্ষেত্রে তাদের মূল টার্গেট ফিলিস্তিন মুক্তি আন্দোলনের নেতারা। তবে শুধু ফিলিস্তিনে নয়, পার্শ্ববর্তী আরব দেশগুলোতেও গুপ্ত হত্যার মিশন পরিচালনা করে মোসাদ। বিশেষ করে ইরানের পারমাণবিক প্রকল্পে কাজ করা বিজ্ঞানীদের যে কোনো মূল্যে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় ইসরায়েল, কারণ ইরান পারমাণবিকভাবে শক্তিশালী হলে তা হবে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। আরব দেশগুলোর বাইরে ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়াতে সক্রিয়ভাবে কাজ করে মোসাদ। আর এসব কাজ করতে গিয়ে খুব একটা অর্থনৈতিক ঝামেলা পোহাতে হয় না মোসাদের। ইসরায়েল সরকার তাদের জন্য প্রতি বছর বরাদ্দ করে $2.73 বিলিয়ন মার্কিন ডলার। তবে বিশেষজ্ঞদের ধারণা মোসাদের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ আরও অনেক বেশি। ধারণা করা হয় বর্তমানে 7,000-এরও বেশি মোসাদ সদস্য পৃথিবীর বিভিন্ন দেশে সক্রিয় রয়েছে। অত্যন্ত ইরানের মতোই ইসরায়েলের আরেক চিরশত্রু দেশ হল সিরিয়া। তাই সবসময়ই মোসাদের তীক্ষ্ণ নজর থাকে সিরিয়ার উপর, এবং মোসাদ চেষ্টা চালায় সিরিয়ার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে তাদের একজন এজেন্ট নিয়োগ করতে। এজন্যে তারা দীর্ঘদিন ধরে প্রস্তুত করে এলি কোহেন নামের এক ইহুদি যুবককে। এলি কোহেনের জন্ম মিশরের এক ইহুদি পরিবারে। পরে তাকে মোসাদের এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পর পাঠিয়ে দেওয়া হয় আর্জেন্টিনায়। এরপর মোসাদ এলি কোহেনকে আর্জেন্টাইন মুসলিম পরিবারের পরিচয়পত্র তৈরি করে দেয়, যেখানে দেখানো হয় এলি কোহেনের পরিবার আর্জেন্টিনা থাকলেও তারা এসেছিল সিরিয়া থেকে। নতুন পরিচয়ে এলি কোহেনের নাম দেওয়া হয় কামাল আমিন তাবেদ। এরপর আর্জেন্টিনা থেকে তাকে আনা হয় সিরিয়ায়। মোসাদের সহায়তায় সিরিয়ান আর্মির মাধ্যমে তাকে রাষ্ট্রীয় বিভিন্ন পদে চাকরির সুযোগ করে দেওয়া হয়। নতুন পরিচয়ের সাথে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছিল এলি কোহেন, কাজেই সন্দেহ করেনি কেউ। এমনকি ধীরে ধীরে সে পৌঁছে যায় সিরিয়ার ডিফেন্স মিনিস্ট্রির গুরুত্বপূর্ণ পদে, এবং প্রতিনিয়ত ইসরায়েল বিরোধী বিভিন্ন খবরাখবর পৌঁছে দিতে থাকে মোসাদের হাতে। 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে এলি কোহেনের দেয়া তথ্যের ভিত্তিতে গোলান মালভূমিতে ইসরায়েল নাস্তানাবুদ করেছিল সিরিয়াকে। তবে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও সিরিয়ার গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ে যায় এলি কোহেন। পরে তাকে সিরিয়ার আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে মোসাদের মিশন ছিল সফল, কারণ এলি কোহেন ধরা পড়ার আগে সিরিয়ার যা ক্ষতি করেছিল তাকে এজেন্ট করার সময় এতটাও অন্তত আশা করেনি মোসাদ। 2020 সাল, তেহরানের রাস্তায় একটি গাড়ি বহরের সাথে যাচ্ছেন ইরানের নামকরা পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরেজাদ। হঠাৎই শুরু হয় গুলিবর্ষণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত একটি রিমোট কন্ট্রোলড মেশিন গান দিয়ে নিখুঁতভাবে হত্যা করা হয় ফখরেজাদকে। তৎক্ষণাৎ ইরানের পক্ষ থেকে দায় চাপানো হয় মোসাদের উপর।
এই ঘটনার আগেও 2007 থেকে 2020 সাল পর্যন্ত ইরানের অন্তত 7 জন পরমাণু বিজ্ঞানী ও গবেষককে গুপ্ত হত্যা করা হয়। বরাবরই ইরানের পক্ষ থেকে দায়ী করা হয়েছে মোসাদকেই, যদিও মোসাদ কখনোই দায় স্বীকার করেনি। তবে এগুলো যে মোসাদেরই কীর্তি তা কারোরই অজানা নয়। শুধু ইরানেই নয়, 2007 সালে সিরিয়ার নিউক্লিয়ার রিয়েক্টরে বোমা ফাটিয়ে তা ধ্বংস করে দেয় ইসরায়েল, আর এর পেছনেও ছিল মোসাদের হাত। কেননা মোসাদের তথ্যের উপর ভিত্তি করেই ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছিল। আরব দেশগুলোর পারমাণবিক প্রকল্প নিয়ে সবসময় বিশেষ সতর্ক থাকে ইসরায়েল। সাদ্দাম হোসেনের সময়ে ইরাক ফ্রান্সের সহায়তায় নিউক্লিয়ার রিয়েক্টর নিয়ে কাজ শুরু করেছিল, তবে মোসাদের সহায়তায় ইসরায়েল সাদ্দাম হোসেনের পরিকল্পনাও ভেস্তে দেয়। এমনকি পাকিস্তানের পরমাণু বোমা আবিষ্কারের পথেও নানান প্রতিবন্ধকতা তৈরি করেছিল ইসরায়েল, সেখানেও সক্রিয় ভূমিকা ছিল মোসাদের। তবে শেষ পর্যন্ত অবশ্য পাকিস্তান সফলভাবে পরমাণু বোমার পরীক্ষা চালাতে পেরেছিল। এছাড়াও মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি খেলোয়াড়দের উপর গুলি চালানোর বদলা হিসেবে পিএলওর অনেক নেতাকে টানা কয়েক বছর ধরে খুঁজে খুঁজে বের করে গুপ্ত হত্যা করে মোসাদ। এমনকি বাদ যায়নি ফিলিস্তিনের কবি লেখকরাও। 1972 সালে মোসাদ হত্যা করে তখনকার নামকরা ফিলিস্তিনি লেখক ঘাসসান কানাফানিকে, চেষ্টা করে হামাসের নেতা খালিদ মিশেলকে হত্যা করতে। যদিও খালিদ মিশেলের মিশনে ব্যর্থ হয়েছিল মোসাদ, তবে এখন পর্যন্ত হামাসের অনেক নেতা, কাসাম ব্রিগেডের কমান্ডার, ফাতার অনেক সক্রিয় কর্মীকে গুপ্ত হত্যা করেছে মোসাদ। মোসাদের উপর অভিযোগ আছে ফিলিস্তিনের মহান নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগেরও, যদিও এখন পর্যন্ত পাওয়া যায়নি এর প্রমাণ। তবে মোসাদের পূর্বের কর্মকাণ্ড প্রমাণ করে ইয়াসির আরাফাতকেও হত্যা করতে পারে তারা। এছাড়াও লেবানন, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া সহ ইউরোপের অনেক দেশে ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সাথে জড়িত অনেক সক্রিয় কর্মীকে নানানভাবে হত্যা করেছে মোসাদ।